মানুষকে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করুন, এবং সেক্ষেত্রে কথায় আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সেক্ষেত্রে হোম মানে হচ্ছে নিজস্ব প্রশাসন, প্রশাসনের মধ্যে যে দুর্নীতি সেগুলোকে তারা দমন করবে। তাদের প্রশাসনের মধ্যে দুর্নীতি ঢুকলে যা হয়, একাংশকে উৎসাহিত করে বিভিন্নভাবে দুর্নীতি করতে, ফলে সহকর্মীর টাকা, জিপিএফের টাকা, সহকর্মীর পাসওয়ার্ড জেনে নিয়ে সে টাকা অ্যাপ্লিকেশন করে তার ভিত্তিতে টাকা তুলে নেও। এটা বাঁকুড়ার ঘটনা আমরা জানতে পেরেছি, আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক গেছেন, ডিএমের সাথে মিট করেছেন। আমাদের আসাম এরকম ঘটনা আরও অনেক জায়গায় হয়তো ঘটেছে, আমরা জানতে পারিনি, এটা এখন সার্ফেসে এসেছি, জানতে পারছি। স্কারসিটি অফ ফান্ড এই কথাটা বলা যাবে না। সরকারের দায়িত্ব কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া, সেটা সরকার ফেল করেছে, ফলে সেটা সরকারকেই দায়িত্ব নিয়ে পূরণ করতে হবে। দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ তো অবশ্যই আমরা চাইব, এবং সেই দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করতে গেলে রাজ্য প্রশাসনকে প্রথমে দুর্নীতিমুক্ত করতে হবে। সেই ক্ষেত্রে আগের সরকার মিজারেপলি ফেল করেছে, ব্যর্থ হয়েছে। তারা পাবেন না এরকম তো হবেই না। বিষয়টা হচ্ছে নতুন করে কোর্টের কাছে তাদের বিষয়টা আবার তুলে ধরতে হবে, যেটা স্বাভাবিক নিয়মে ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্টেই আসা উচিত ছিল। যে কোনো কারণে ইন্দু মালহোত্রা কমিটি শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি বা পেনশনারদের কথাটা ভেবেছে, ফলে বাকি যারা রয়েছেন তাদের জন্য ন্যায় বিচার আদায় করার জন্য আমাদের এই লড়াইটা করতে হবে, এবং সেই রাস্তার লড়াইয়ের পাশাপাশি আলটিমেটলি আমাদের কোর্টে যেতে সরকার বাধ্য করবে। আমরা যেটা দাবি করছি শুধুমাত্র অনলাইন সাবমিশন নয়, কারণ মেমোরেন্ডামে সব কথা বলা যায় না, বিটুইন দ্য লাইন্স অনেক কথা থাকে। ফলে সাধারণভাবে যেটা হয়েছে অতীতে, মানে অতীতে বলতে আমি পঞ্চম বেতন কমিশন পর্যন্ত বলছি, যে সময় বামফ্রন্ট সরকার ছিল রাজ্যে, সমস্ত অ্যাসোসিয়েশন, রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন বা স্টেক হোল্ডার যারা আছেন, ইন্ডিভিজুয়াল কর্মচারীও হতে পারে, তিনি যদি কোনো দাবি জানান পে কমিশনের কাছে, তার সাথে আলোচনায় বসবেন। এবং আমরা এটা আশা করতে পারি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে ষষ্ঠ বেতন কমিশনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যাতে পুনরাবৃত্তি না হয়, আমরা লড়াইটা করব। সরকার যেভাবে সময় নষ্ট করতে চাইছেন, বিশেষ করে দিয়ে দেওয়ার ক্ষেত্রে, একটা তো এক্সক্লুশন করার একটা পরিকল্পনা রয়েছে, সকলকে না দেওয়ার এক্সক্লুশন করা, এবং যাদেরকে দেবেন বলে তারা ঠিক করছেন তাদের যে টার্গেট গ্রুপ, সেক্ষেত্রেও তারা যতটা সম্ভব এটা ডিলে করার চেষ্টা করছে। আমরা চাইব যে বকেয়া সম্পূর্ণ মিটিয়ে দিয়ে বেতন কমিশন তার সুপারিশ সরকারের কাছে জমা দিচ্ছে। কোনো চক্র না থাকলে এত সাহস কেউ করেন না, যেমন সহকর্মী পাসওয়ার্ড জেনে নিয়ে তার নামে অ্যাপ্লিকেশন সাবমিট করে তার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নেওয়া। এই চক্রটাকে খুঁজে বার করা দরকার, এবং তাদেরকেও উপযুক্ত শাস্তি দেওয়া দরকার, যাতে করে ভবিষ্যতে এইভাবে কর্মচারীদের টাকা সেটা যাতে সিকিউর থাকে, এইটা সরকারের দেখার দায়িত্ব। আগামী 18 তারিখ সুপ্রিম কোর্টে একটি নতুন শুনানি রয়েছে ডিএ মামলা নিয়ে। কি বুঝছেন বিষয়টা নিয়ে একটু যদি বলেন। জানি সুপ্রিম কোর্টে 18 তারিখ মামলাটা হওয়ার কথা, এবং সেখানে নিশ্চিতভাবেই ইন্দু মালহোত্রা কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টটা নিয়ে আলোচনা হবে। মামলায় যারা পার্টি তারা রিপোর্ট পেয়েছেনও, কিন্তু আমরা যতদূর জানি সেই রিপোর্টে গ্যারান্টি রেট সম্পর্কে কোনো কথা বলা হয়নি। ফলে গ্যারান্টি রেটের বিষয়টা অনিশ্চয়তার মধ্যেই থেকে গেল, যেটা আমরা বারবারই জোর দিচ্ছি যে ফিফথ পে কমিশনের মধ্যে যারা রয়েছেন, ফিফথ বেনিফিট যারা পেয়েছেন, তাদের সকলেরই কেরিয়ার দিয়ে পাওয়ার কথা, পাবেন তারা। ফলে ইন্দু মালহোত্রা কমিটি যদি বিষয় না থাকে, খুব স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো আলোকপাত করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের পৃথকভাবে গ্যারান্টি রেটের কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা যাবো আদালতে। এই যে গ্র্যান্টিনেট কর্মীদের যে নাম নেই বলছেন, যদি তাদের বিরুদ্ধেই রায়টা যায়, মানে তারা যদি টাকা না পান, সেক্ষেত্রে কি হতে পারে, মানে ভবিষ্যৎটা কি বুঝছেন? টাকা পাবেন না এরকম তো হবেই না। বিষয়টা হচ্ছে নতুন করে কোর্টের কাছে তাদের বিষয়টা আবার তুলে ধরতে হবে, যেটা স্বাভাবিক নিয়মে ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্টেই আসা উচিত ছিল। যেহেতু মামলাটা হয়েছে ফিক্সড পে কমিশনের উপর নির্ভর করে, ফলে ফিক্সড পে কমিশনের টার্মস অফ রেফারেন্সে যারা ইনক্লুডেড ছিলেন সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হওয়া উচিত, খুব স্বাভাবিক। যে কোনো কারণে ইন্দু মালহোত্রা কমিটি শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি বা পেনশনারদের কথাটা ভেবেছে, ফলে বাকি যারা রয়েছেন তাদের জন্য ন্যায় বিচার আদায় করার জন্য আমাদের এই লড়াইটা করতে হবে, এবং সেই রাস্তার লড়াইয়ের পাশাপাশি আলটিমেটলি আমাদের কোর্টে যেতে সরকার বাধ্য করবে, এটুকু আমরা বলতে পারি। সঞ্জয় কোরাল স্যার এই বিচার ব্যবস্থার সাথে যুক্ত, মানে এই কেসটি উনি দেখছেন এবং দীর্ঘদিন ধরে যুক্ত। এই প্রশ্নটা
মাথায় আসেই সাধারণ জনগণের যে উনি তো রিটায়ারমেন্ট হচ্ছেন এই আগস্ট মাসের শেষে, তাহলে কি করণীয়? মানে নতুন যদি বিচারপতি আসেন তাকেও অ্যাকাস্টাম হতে একটু সময় লাগবে, তাহলে কি আবার নতুন করে ডেটের পর ডেট কি চলতেই থাকবে? সাধারণভাবে কোর্টে যেটা হয় আমরা যতদূর দেখেছি আদালতে, সেটা হচ্ছে যে একজন বিচারপতি যদি ডিভিশন বেঞ্চের মধ্যে একজন বিচারপতি যদি রিটায়ার করেন বা অবসর নেন, তাহলে সেই বেঞ্চকে নতুন করে কনস্টিটিউট করতে হয়। সেটা চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস করবে, এবং নতুন বিচারপতি যিনি আসবেন তার সাথে আমরা ধরে নিতে পারি যে অপর বিচারপতি থাকবে। অপর বিচারপতি যিনি থাকলেন, যিনি আগের বেঞ্চে ছিলেন, তিনি ব্রিফ করে যাতে সময় কম নষ্ট হয় সেটা নিশ্চয়ই বেঞ্চ দেখবে, নতুন করে যাতে খুব বেশি সময় আবার না হয়। তবে বিচারপতি অবসর গ্রহণ করার ফলে যে স্মুথলি এটা রান করছিল সেখানে কিছু তাতে সমস্যা হবেই। তবে সেটা কত দ্রুত মিটিয়ে ফেলা যায় সেটা হচ্ছে যে আগের ডিভিশন বেঞ্চে যিনি থাকলেন তিনি নতুন করে যিনি যুক্ত হচ্ছেন তাকে যদি ব্রিফ করে বিষয়টা খুব দ্রুত মিটিয়ে ফেলা যাবে, আমরা আশা করব। সপ্তম পে কমিশন বিষয়টি নিয়ে কিভাবে দেখছেন? এটা কতটা সরকারি কর্মীদের পক্ষে বিষয়টা হচ্ছে না বিপক্ষে হচ্ছে, কি বলবেন? এখন তো সপ্তম মেমোরেন্ডাম গঠন হয়েছে, তার প্রথম সভা হয়েছে আমরা শুনেছি। এখন মেমোরেন্ডাম দেওয়ার ক্ষেত্রে আমাদের যে সুযোগ দেওয়া হবে আমরা শুনছি একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সেখানে অনলাইন সাবমিশনের জন্য বলা হবে। আমরা যেটা দাবি করছি শুধুমাত্র অনলাইন সাবমিশন নয়, কারণ মেমোরেন্ডামে সব কথা বলা যায় না, বিটুইন দ্য লাইন্স অনেক কথা থাকে। ফলে সাধারণভাবে যেটা হয়েছে অতীতে বলতে আমি পঞ্চম বেতন কমিশন পর্যন্ত বলছি, যে সময় বামফ্রন্ট সরকার ছিল রাজ্যে, যে মেমোরেন্ডাম জমা দেওয়ার পরেও তখন অনলাইন দেওয়ার সিস্টেম ছিল না, তখন অফলাইন গিয়ে আমাদের হার্ড কপি জমা দিতে হতো। সমস্ত অ্যাসোসিয়েশন বা যারা স্টেক হোল্ডার তাদেরকে পে কমিশন সময় দিতেন, তাদের সাথে আলোচনায় বসতেন। আমরা আশা করছি সেই পদ্ধতিটাই অনুসৃত হবে, এবং ইতিমধ্যে এইচ পে কমিশন যেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চলছে, কাজ করছে, তারাও কিন্তু এই বিভিন্ন সংগঠন বা স্টেক হোল্ডারদের সাথে মিট করছে। ফলে অষ্টম বেতন কমিশন যে পদ্ধতিতে এগোচ্ছেন আমরা আশা করতে পারি, যেহেতু এরা বারবার ডবল ইঞ্জিন সরকার বলেন, তাহলে সপ্তম বেতন কমিশনও অষ্টম বেতন কমিশনের রাস্তাটাই অনুসরণ করবেন, এবং সমস্ত অ্যাসোসিয়েশন, রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন বা স্টেক হোল্ডার যারা আছেন, ইন্ডিভিজুয়াল কর্মচারীও হতে পারে, তিনি যদি কোনো দাবি জানান পে কমিশনের কাছে তার সাথে আলোচনায় বসবেন। এবং আমরা এটা আশা করতে পারি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে ষষ্ঠ বেতন কমিশনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যাতে পুনরাবৃত্তি না হয়, অতিরিক্ত বিলম্ব না করা হয়, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির মধ্যেই, সেই সময়সীমার মধ্যেই কাজটা শেষ হবে, এটা আমরা আশা করছি। এবং কর্মচারীদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা সহ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলো ষষ্ঠ বেতন কমিশন দুটিতে এড়িয়ে গেছিল, সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি ঘটবে না। তারা এই বিষয়ে নির্দিষ্ট করে তাদের সুপারিশ সরকারের কাছে দেবেন, এবং সুপারিশগুলো কর্মচারীর স্বার্থেই হবে, এইটা আমরা আশা করতে পারি। এরপরে দেখা যাবে যেমন যেমন ডেভেলপমেন্ট হবে সে অনুযায়ী আমরা আমাদের কাজ, আমাদের সাংগঠনিক প্রক্রিয়া গ্রহণ করব। ডিএ প্রসঙ্গ আমার একটা মাথায় আসছে প্রশ্ন, যে এত ডিলে 2028 অবধি নতুন সরকার বলছেন যে আমরা 2028 অবধি সময় চাইছি। সাধারণ রাজ্যের যারা হোমগার্ড বলুন, যারা আশাকর্মী বলুন, তাদের তো উল্লেখ এই ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্টেও নেই। তো কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমরা লড়াইটা করব। সরকার যেভাবে সময় নষ্ট করতে চাইছেন, বিশেষ করে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, একটা তো এক্সক্লুশন করার একটা পরিকল্পনা রয়েছে, সকলকে না দেওয়ার এক্সক্লুশন করা, এবং যাদেরকে দেবেন বলে তারা ঠিক করছেন তাদের যে টার্গেট গ্রুপ, সেক্ষেত্রেও তারা যতটা সম্ভব এটা ডিলে করার চেষ্টা করছে। ফলে এবং একই যুক্তি, সেই আগের সরকার যে যুক্তি দিয়েছিলেন সেই যুক্তি কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার নাকচ করে দিয়েছে, যে স্কারসিটি অফ ফান্ড এই কথাটা বলা যাবে না। সরকারের দায়িত্ব কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া, সেটা সরকার ফেল করেছে, ফলে সেটা সরকারকেই দায়িত্ব নিয়ে পূরণ করতে হবে। ফলে আমরা এই দাবিটা করতে পারি, দাবি করছিও আমরা, যে এইভাবে ভাগ না করে দিয়ে যত দ্রুত সম্ভব সমস্ত অংশের কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী যারা এর আওতাভুক্ত, তাদেরকে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হোক, এটা এক প্রমুখ দাবি। মানে পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে যে বকেয়া আমাদের, একই সাথে ষষ্ঠ বেতন কমিশনের পর আমাদের যে বকেয়া হয়েছে,
যার মধ্যে 20% মহার্ঘ ভাতা সরকার ঘোষণা করেছেন অক্টোবর মাসে পাওয়ার কথা, তারপরেও একটা বড় অংশ আমাদের বকেয়া থেকে যায়। আমরা চাইব যে বকেয়া সম্পূর্ণ মিটিয়ে দিয়ে বেতন কমিশন তার সুপারিশ সরকারের কাছে জমা দিক। মহার্ঘ ভাতা বকেয়া রেখে দিয়ে বেতন কমিশন ঘোষণা করা এবং সেই বকেয়া থেকে যাওয়া, যেটা অতীতে হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের সময়, তার যাতে পুনরাবৃত্তি না হয়, এই অযথা জটিলতা যাতে তৈরি না করা হয় এবং কর্মচারী শিক্ষকদের অধিকারকে যাতে কাটু করার চেষ্টা না করা হয়, সেটাই আমাদের সরকারের কাছে আবেদন থাকবে। যদি সেদিকেই সরকার যায়, আমরা আন্দোলনের রাস্তায় না। দাদা, ইতিমধ্যে আমরা একটা বিরাট বড় একটা দুর্নীতির খবর পাচ্ছি। জিপিএফ বাঁকুড়া জেলাতে বিভিন্ন সরকারি কর্মচারীদের জিপিএফ থেকে টাকা নিয়ে নেওয়া হচ্ছে, মানে এবং সেটা তার কলিগরাই করছেন। মানে এই র্যাকেট, এই চক্রান্ত এর আগে কেন ধরা পড়লো না বা আমার সামনে এলো না বলে মনে করছেন? বিষয়টা নিয়ে কি বলবেন? এটা তো খুবই অন্যায় এবং আসলে প্রশাসনের মধ্যে দুর্নীতি ঢুকলে যা হয়, একাংশকে উৎসাহিত করে বিভিন্নভাবে দুর্নীতি করতে, ফলে সহকর্মীর টাকা, জিপিএফের টাকা, সহকর্মীর পাসওয়ার্ড জেনে নিয়ে সে টাকা অ্যাপ্লিকেশন করে তার ভিত্তিতে টাকা তুলে নেও। যেটা বাঁকুড়ার ঘটনা আমরা জানতে পেরেছি, আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক গেছেন, ডিএমের সাথে মিট করেছেন। আমাদের আশঙ্কা এরকম ঘটনা আরও অনেক জায়গায় হয়তো ঘটেছে, আমরা জানতে পারিনি, এটা এখন সার্ফেসে এসছে, জানতে পারছি। ফলে এই বিষয়ে আমাদের সরকারের কাছে আবেদন থাকবে যে এ বিষয়ে যাতে সরকার কড়া পদক্ষেপ নেয়। যারাই কাণ্ডের সাথে যুক্ত, শুধুমাত্র যিনি টাকাটা তুলেছেন তিনি একা দায়ী বলে আমরা মনে করি না, তার পেছনে একটা চক্র আছে। কোনো চক্র না থাকলে এত সাহস কেউ করেন না, যেমন সহকর্মী পাসওয়ার্ড জেনে নিয়ে তার নামে অ্যাপ্লিকেশন সাবমিট করে তার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নেওয়া। এই চক্রটাকে খুঁজে বার করা দরকার এবং তাদেরকেও উপযুক্ত শাস্তি দেওয়া দরকার, যাতে করে ভবিষ্যতে এইভাবে কর্মচারীদের টাকা সেটা যাতে সিকিউর থাকে, এইটা সরকারের দেখার দায়িত্ব। আমরা আমাদের সাধারণ সম্পাদক ইতিমধ্যেই দাবি করেছে ওই জেলার জেলাশাসকের কাছে। আমরা কেন্দ্রীয়ভাবে মুখ্যমন্ত্রীর কাছেও দাবি করব, যাতে করে একটা ভিজিলেন্স রাখা হয়, যাতে অন্য কোনো জেলায় বা অন্য কোথাও এরকম ঘটনা ঘটেছে কিনা, ঘটলে পরে সমস্তগুলোকে একটা জায়গায় এনে যাতে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়, এটাই আমাদের দাবি থাকে। এতে কি মনে করছেন যে সরকারি কর্মীরা ভরসা রাখতে পারবেন সরকারের উপর? কারণ গত সরকারের যা যা দুর্নীতি, এই জিপিএফ এর দুর্নীতি এবং কলিগদের টাকা যে দিচ্ছেন, মানে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ কি আদৌ গড়া সম্ভব? দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ তো অবশ্যই আমরা চাইব এবং সেই দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করতে গেলে রাজ্য প্রশাসনকে প্রথমে দুর্নীতিমুক্ত করতে হবে। সেই ক্ষেত্রে আগের সরকার মিজারেপি ফেল করে ব্যর্থ হয়েছে। আমরা আশা করেছিলাম নতুন সরকার এ বিষয়ে সতর্ক হবেন এবং তারা শুরুতে অনেক কথা বলেও ছিল, বিশেষ করে নির্বাচনের আগে তাদের যে ক্যাম্পেন, সেই ক্যাম্পেনে একটা বড় ছিল ওই দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু ক্ষমতায় আসার পর আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যা রিপোর্ট প্রকাশিত হচ্ছে, তার মধ্যে এইটা একটা পার্ট, যে কর্মচারীর টাকা আরেক কর্মচারী তুলে নিচ্ছে। বিভিন্ন জায়গায় আবার দুর্নীতির বিভিন্ন ঘটনা সামনে আসছে। ফলে আমরা এইটুকু আশা করতে পারি এখনই, যেহেতু সরকার শুরুতে কাজ করছেন, কয়েক মাস হয়েছে, এখনই কোনো মূল্যায়ন, আমরা পূর্ণাঙ্গ মূল্যায়ন করবো না বা এখনই আমরা আগের সরকারের সাথে একই আসনে বসাবো না। কিন্তু আশঙ্কা তো একটা তৈরি হলো। ফলে আমরা চাইবো যে সরকার এখন থেকে সতর্ক হোক, মানুষকে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করুন। এবং সেক্ষেত্রে কথায় আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেক্ষেত্রে হোম মানে হচ্ছে নিজস্ব প্রশাসন। প্রশাসনের মধ্যে যে দুর্নীতি সেগুলোকে তারা দমন করুন। যারা দুর্নীতির সাথে যুক্ত হচ্ছেন, কর্মচারী হয়ে কর্মচারীকে টোকাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, এটা আমরা আশা করতে পারি। অনেক ধন্যবাদ দাদা।